দর্শক, গ্রিন টিভির খেলাধুলো বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্পোর্টস এক্সট্রায় আপনাদের স্বাগত। আজ আমাদের সাথে আছেন এমন একজন অতিথি যিনি সপ্রতিভা আর স্বমহিমায় সমুজ্জ্বল, শুধু দেশের মাটিতে নয়, যার সাফল্যের গুঞ্জন ছুটেছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। কেবল বাংলাদেশ নয়, পুরো দক্ষিণ এশিয়া অঞ্চলের তিনি প্রথম গ্র্যান্ডমাস্টার দাবাড়ু নিয়াজ মোরশেদ। ভাইয়া কেমন আছেন? ভালো। আপনার বাকি জীবন এখন দাবা বাদ দেই, যদি বাকি জীবন কেমন কাটছে, ব্যস্ততা কি নিয়ে? এখন বেশিরভাগ দাবা নিয়ে একটু ব্যস্ততা বেড়েছে। আমি রিসেন্টলি বাচ্চাদের একদম ছোট যারা ন্যাশনাল লেভেলে ভালো করছে তাদের সাথে এখন কোচিং স্টার্ট করেছি, সেটা নিয়ে একটু ব্যস্ততা যাচ্ছে। আর আগের তো অ্যাজ ইউজুয়াল আগের যে ব্যস্ততাগুলো ছিল সেগুলি আছে। সেগুলোই শুনতে যাচ্ছে, আপনি কিভাবে সময় কাটাচ্ছিলেন? ওয়েল, আমি একটা ফাইন্যান্সিয়াল কোম্পানিতে ছিলাম, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে গত বছর পর্যন্ত। তো ওইটা গত বছর শেষ পর্যন্ত তো ওইটা নিয়ে ব্যস্ত ছিলাম। এছাড়াও খেলা নিয়ে অবশ্যই ব্যস্ত ছিলাম, কারণ আমি রিসেন্টলি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতছি এবং সামনে অনেকগুলি ইন্টারন্যাশনাল খেলা আছে, ওগুলি প্রিপারেশন আছে। সো এই দুইটা আর প্লাস যা হয় পারিবারিক কাজ টাজ নিয়ে এগুলো নিয়ে ব্যস্ত ছিলাম। খুবই অল্প বয়সে আপনি প্রথম গ্র্যান্ডমাস্টার হলেন, বাংলাদেশের শুধু না, সাউথ এশিয়ান রিজনে আপনি প্রথম ছিলেন গ্র্যান্ডমাস্টার। সেই সময়ের অনুভূতিগুলো আসলে কেমন ছিল? আমি গ্র্যান্ডমাস্টার হয়েছিলাম 20 বছর বয়সে, 1986 সালে আমি নর্ম পূর্ণ করি, 87 শুরুর দিকে টাইটেলটা পাই। তো তখন তো একটা আসলে অনেক রোমাঞ্চকর অবস্থা ছিল, কারণ তখন যে খেলার যে পারিপার্শ্বিকতা এটা সম্পূর্ণ ভিন্ন ছিল এখনকার চেয়ে। আমাদের দেশও এখন যেরকম অগ্রসর ছিল সেরকম অগ্রসর ছিল না। ইকোনমি সাইজ বলেন, স্পন্সরশিপ বলেন, অতটা ছিল না। তো আমার জানা মতে তো আমাদের দাবা থেকে আমরা প্রথম, আমি আর রানি আহমেদ আমরা সাফল্য বয়ে আনি ইন্টারন্যাশনালি। এরপরে আস্তে আস্তে অন্যান্য খেলাগুলি আসে। তো হ্যাঁ, আমি বলবো যে মোটের উপর যদি এক কথা বলতে হয় তাহলে সময়টা খুবই রোমাঞ্চকর ছিল। আপনি যখন জুনিয়র দাবায় ছিলেন 1981-তে গ্র্যান্ডমাস্টার হওয়ার আগে, তখনও প্রথমবার আপনি চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ এসেছিল জুনিয়র দাবা, আপনি টাই ব্রেকারে হেরেছিলেন। কমনওয়েলথ দাবাতেও আপনি টাই ব্রেকারে হারলেন। টাই ব্রেকারে হার ব্যাপারটা আসলে কতটা কষ্ট দেয়? হ্যাঁ, আসলে অনেকগুলো শিরোপা আমার এভাবে রানার আপ হয়ে আমার হাতছাড়া হয়েছে, ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে অনেকগুলো হয়েছে। বাট আই গেস তারপরেও এখানে আপনার এটা খুব একটা খারাপ বলবো না। আপনি যে প্রথম টুর্নামেন্টের কথা বললেন 81 সালে এশিয়ান জুনিয়র, ওইখানে খুব একটা খারাপ লাগেনি এই জন্য, কিন্তু আমি কিন্তু অলরেডি ওই টুর্নামেন্টের 4 মাস আগে আমি ইন্টারন্যাশনাল মাস্টার হয়ে যাই জোনালে। তো এটা আমার জন্য কম গুরুত্বপূর্ণ ছিল। যদি এটা নাও হতাম তাহলে অবশ্যই খুব খারাপ লাগতো, কারণ ওখানে চ্যাম্পিয়নকে অ্যাওয়ার্ড করা হয়েছিল ইন্টারন্যাশনাল মাস্টার, বাট আমি তো ওইটা হয়ে গেছি 4 মাস আগে। মানে সেই কারণে আপনার ওই মানে আসলে পাওয়ার কিছু ছিল না আলাদা করে টাই ব্রেকারে জিতলে, এরকম কিছু? হ্যাঁ, ওই শিরোপাটা ছাড়া আর কি, এশিয়ান জুনিয়র শিরোপা ছাড়া, মানে আসলে ওই এশিয়ান জুনিয়র টুর্নামেন্টে আমরা খেলতাম টু বিকাম ইন্টারন্যাশনাল মাস্টার, মানে যে চ্যাম্পিয়ন হবে সে ডাইরেক্টলি ইন্টারন্যাশনাল মাস্টার হয়ে যাবে। তো ওইটা আমি মানে, এবং ঢাকায় প্ল্যান করা হয় যাতে আমিও ইন্টারন্যাশনাল মাস্টার হয়ে জিতে, কিন্তু ওইটা 4 মাস আগে আমি জোনাল ইন্টারন্যাশনাল মাস্টার হয়ে যাই। তো ওইটা ছিল লেস ইম্পর্টেন্ট তুলনামূলকভাবে। আর কমনওয়েলথটা যদি বলি, শুধু অন্যান্য অনেকগুলো একবার না, আমি 2বার রানার আপ হয়েছি কমনওয়েলথে। টাই ব্রেকারে? না, টাই ব্রেকার ঠিক না, ওইটা ওই আপনার ওইটা টাই ব্রেকার বলতে ওই অটোমেটিক টাই ব্রেকার, যে খেলা হয়েছে ওরকম না, একটা টাই সিস্টেম আছে দাবায়। তো কমনওয়েলথে অ্যাকচুয়ালি ওইটাও খারাপ লাগেনি, কারণ ওইটা আমার ফার্স্ট গ্র্যান্ডমাস্টার নর্ম ছিল, যেটা 84-এ। তো এখানে ওই শিরোপার চেয়ে গ্র্যান্ডমাস্টার নর্মটা মাচ মোর ইম্পর্টেন্ট। তো এখানে এই হিসাবে আমার মানে ওইটার আনন্দ এই শিরোপা জয় করার দুঃখকে অফসেট করে দিয়েছে আর কি। আপনি যখন গ্র্যান্ডমাস্টার হলেন প্রথম, তখন তো আসলে বাংলাদেশের দাবাকে আরেকভাবে মানে নতুনভাবে হাইলাইট করা হলো স্বাভাবিকভাবে, যেহেতু সাউথ এশিয়ান রিজনে আপনি ফার্স্ট ছিলেন। কিন্তু এরপরে আমরা সেকেন্ড গ্র্যান্ডমাস্টার পেতে প্রায় 20 বছরের উপরে অপেক্ষা করতে হলো। সেকেন্ড গ্র্যান্ডমাস্টার আই থিঙ্ক জিয়া হয়েছে 2001-এ, দ্যাট ওয়াজ about 14 years ছিল, যুগ পার হয়ে গেল। তো এত বড় গ্যাপটা হলো, এর মাঝখানে বিশ্বনাথন আনন্দ গ্র্যান্ডমাস্টার হলেন এবং উনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে গেলেন। তাহলে বাংলাদেশের দাবাটা আসলে এত বড় একটা অ্যাচিভমেন্ট ছিল আমাদের, আপনার জেতাটা, এরপরে আসলে দাবাকে ওভাবে হাইলাইট হলো না কেন? হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন, কিন্তু এটা মানে জবাবটা ঠিক আমার কাছে নেই, কারণ এত বেশি কারণ এটাকে বলে শেষ করা যাবে না। হ্যাঁ, এটা
মানে আমি বলবো যে সবচেয়ে এখানে 2-3টা পয়েন্ট আছে, এটা ইম্পর্টেন্ট, এই কটা বলতে পারি। সেটা হলো যে প্রথম দোষটা আমার, কারণ আমি বিশ্বনাথ আনন্দ বললেন যেই মাপের আইকন হতে পেরেছিল আমি পারি নাই, সো আমাকে নিজেকে ফার্স্টে ব্লেম নিতে হবে। দ্বিতীয়ত আমাদের অর্গানাইজিং ওয়াজ পুয়ার। দেখা গেলো যে দাবা যখন এখানে আপনার লাইমলাইটে চলে আসলো, তখন এই দাবাকে ঘিরে বিভিন্ন ধরনের পলিটিক্স, বিভিন্ন ধরনের আপনার মানুষ ইউজ করা শুরু করলো এটা ঢুকে, এবং প্রত্যেকটা সরকার এখানে নজরদারি কম ছিল। হ্যাঁ, দাবা এত ভালো করা সত্ত্বেও সবাই ফুটবল ক্রিকেট নিয়ে ব্যস্ত ছিল এবং এটাকে যথেষ্ট নজর দেওয়া হয়নি, যে জন্য বিভিন্ন সময় বিভিন্ন লোক এখানে আধিপত্য বিস্তার করেছে এবং সেই জন্য দাবারুরা সাফার করেছে এবং তারা আপনার তাদের যে পোটেনশিয়াল সেই অনুযায়ী তারা ফ্লারিশ করতে পারে নাই। তো তার মানে হচ্ছে যে বাইরের প্রভাবগুলো ছিল, আমাদের দেশে আসলে ট্যালেন্টের অভাব ছিল না। এক্স্যাক্টলি। ধরেন আমি নাম বলছি না, কিন্তু যখন আপনারা দেখছেন যে আমি গ্র্যান্ড মাস্টার হচ্ছি, সবখানে পেপারে উঠছেন এভরিথিং, ঠিক ওই সময়ও কিন্তু একটা রাজনৈতিক প্রভাব বিস্তার করে একটা লোক ফেডারেশনে আসলো এবং উনি ফেডারেশনে 3-4 বছর আদম ব্যবসা করেন, বুঝছেন। এবং এটা কিন্তু এই জিনিসটা কিন্তু পেপারে আসতো না। পেপারে আসতেছে আপনারা ভাবছেন যে এভরিথিং ফাংশনিং ওয়েল, বাট ইট ওয়াজ নট। এমনকি এরকম হয়েছে যে আমার কাছে মনে আছে লয়েড ব্যাংক মাস্টার্স 1991 হবে, ওই সময় আমি খেলছিলাম। তখন হঠাৎ করে একটা স্ক্যান্ডিনেভিয়ান অর্গানাইজার, ফেডারেশনের খুব সম্ভব প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্ট কেউ একজন হবে, উনি এসে আমাকে চার্জ করা শুরু করলো যে আমি তোমাদের ওখানে 15 জন প্লেয়ারকে ইনভাইট করেছি, আমি এয়ারপোর্টে রিসিভ করতে গেছি, একজনও নাই। তখন আমি লিস্টটা নিয়ে গিয়ে অন্যদের দেখালাম, আমাকে একটা লিস্ট দিল, তো দেখা গেলো যে এরা কেউই দাও প্লেয়ার না। মানে কি এদের সবাইকে জাস্ট ইনভিটেশন দেখিয়ে উনি অন্য বিজনেস করছিলেন? এক্স্যাক্টলি, ওনাকে পাঠিয়ে এরা কেউ দাও প্লেয়ার না, ওখানে গিয়ে দেন দে জাস্ট ফ্লাইট ফ্রম দ্য এয়ারপোর্ট। তো এই ধরনের জিনিসপত্র, এই ধরনের কার্যকলাপ পর্যন্ত হয়েছে। যখন আপনারা দেখছেন যে দাবাটা দ্য বেস্ট পসিবল হাইটে আছে বাংলাদেশে, তখনও এগুলি চলেছে। তো যখন এটা আস্তে আস্তে পড়ে গেল, মিডিয়া থেকে সরে গেল, তখন তো এটা আরও লোকচক্ষুর অন্তরে চলে গেল। তখন এই বিভিন্ন রকম অনিয়ম হয়েছে, যে ধরনের কাজ করার কথা ছিল সে ধরনের কাজ হয়নি এবং এটা এখন পর্যন্ত চলছে। এর মধ্যে কিছু কিছু তো ভালো কাজ হবেই, কিন্তু যেভাবে আগানোর কথা ছিল, ইন্ডিয়া যেভাবে আগেছে সেভাবে আমরা আগাতে পারিনি। যখন এই ঘটনাটা ঘটলো আপনারা জানতে পারলেন, তখন কি আপনারা ফর্মালি কমপ্লেন করেননি? না, কারণ ওখানে স্কোপ ছিল না, একটা রাজনৈতিক ছিল এটার পিছনে, যারা ক্ষমতা ছিল তাদের তাদের ছত্রছায়া এটা করা হচ্ছিল। এখনো চলছে বললেন ফেডারেশনে, এখনো কি ধরনের সমস্যা চলছে সেগুলো একটু শুনি। না, এখন মানে প্রত্যেক সময় তো আর এক সমস্যা হবে না, তো এখন কিছুটা এই একদম কারেন্ট বলতে হলে কিছুটা নিষ্ক্রিয় আছে ফেডারেশন। তবে শুধু এই ফেডারেশনকে দোষ দিলে হবে না, এটা গত 30-35 বছর ধরে কোনো ফেডারেশনই কিন্তু সুষ্ঠুভাবে সুন্দরভাবে এটাকে চালাতে পারেনি যেভাবে চালানোর কথা ছিল। তো প্রথম এটা ভালো ছিল জিনিসটা, তখন মনোযোগ দিলে এটা ইজি ছিল। এখন ইটস বিকাম ভেরি ডিফিকাল্ট। এখানে মিডিয়ার নজর নাই, স্পন্সরদের ইন্টারেস্ট নাই। হ্যাঁ, এটা এখন খুব ডিফিকাল্ট হয়ে গেছে এবং আন্তর্জাতিকভাবে এটা ডিফিকাল্ট হয়ে গেছে, কারণ এখন অনেক ব্যয়বহুল সব টুর্নামেন্ট অংশগ্রহণ করা। তারপরে ধরেন আমাদের গ্র্যান্ডমাস্টার হওয়া এই মুহূর্তে খুবই ডিফিকাল্ট হয়ে গেছে, গত 4-5 বছর ধরে খুবই ডিফিকাল্ট, কারণ প্যান্ডেমিকের পরে আন্তর্জাতিক দাবায় একটা জোয়ার আসছে। তো এটাতে অনেকেই কিন্তু অনেক স্ট্রং হয়ে গেছে, অনেক দেশ, এবং খেলোয়াড়ের সংখ্যা অনেক বেড়ে গেছে, টাকার পরিমাণ বেড়ে গেছে। সো এখানে কিন্তু কম্পিটিশন এখন অনেক বেশি স্টিফ। আপনি তো অনেকগুলো দাবা অলিম্পিয়াডে অংশ নিয়েছিলেন, তো সেখানে তো আপনি বিভিন্ন দেশের দাবাড়ুদের সাথে মেশার সুযোগ পেয়েছেন। আসলে বাংলাদেশের দাবাড়ুদের সাথে অন্য দাবাড়ুদের তফাৎটা কেমন দেখেছেন? আপনার শুধু অলিম্পিয়াড না, আমি তো মানে কতগুলো টুর্নামেন্ট খেলছি হিসাব করতে পারবো না, ঠিক আমি জানি না, কয়েকশো তো হবেই। তো এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের দাবাড়ুদের সাথে আমার আলাপ হয়েছে। তো দাবাড়ুদের মধ্যে এমনি মোটামুটি একটা মিল থাকে আর কি সব খেলায়। তো এটা ছাড়া যদি পার্টিকুলারলি বলতে হয় যে বাংলাদেশের দাবাড়ুরা অন্যদের তুলনায় কেমন, সেটা বলা যাবে না, কারণ এক এক দেশের দাবাড়ু একরকম অবভিয়াসলি। তবে এখানে আপনার
যারা রিয়েল চেস প্লেইং কান্ট্রিজ, যেমন ধরেন ইন্ডিয়া, চায়না, এশিয়ার কথা যদি বলি, উজবেকিস্তান, এরা একটু ডিফারেন্ট বিকজ দে ফুলি প্রফেশনাল। আর ইউরোপিয়ান প্লেয়াররাও সেরকম একটু ফুলি প্রফেশনাল। আর অন্যান্য যা দেশ আছে তারা আপনার ঠিক সেই ধরনের না। হ্যাঁ, এখানে কিন্তু দাবা কিন্তু অনেকটা ফুটবলের মতো, অনেক দেশ দাবা খেলে। সো প্রায় 200টা দেশ দাবা খেলে ওয়ার্ল্ডে, 200টা ফেডারেশন আছে। সো এমন না যে অল্প ফেডারেশন, তা না। তো এখানে আমাদের অবস্থান হচ্ছে 60-এর ঘরে, আপনি যদি মানে ফার্স্ট থার্ডে। তো সেই হিসেবে কিন্তু বাংলাদেশের অবস্থান ভালো, আরও ভালো ছিল আগে। তো আমরা কিন্তু আপনি যদি অন্যান্য খেলা কম্পেয়ার করেন সেই তুলনায় কিন্তু বাংলাদেশের মান ভালো। এবং বাংলাদেশের খেলোয়াড়দের অন্যরাও যখন আমাদের সাথে মোকাবেলা করে বা খেলা হয়, অলিম্পিয়াডের কথা বললেন আপনি, তখন মোটামুটি সমীহর সাথেই তারা খেলে। তারা জানে যে আমাদের একটা ট্র্যাডিশন আছে এবং আমাদের রেটিংগুলো একটু কম, বাট তারপরে আমরা প্লেয়ার হিসেবে স্ট্রং। আপনার ক্যারিয়ার জুড়ে টোটাল পুরস্কারের সংখ্যা হয়তো গুণে শেষ করা যাবে না, কিন্তু আপনার সেই তুলনায় জাতীয় দাবার চ্যাম্পিয়নশিপ কম, বেশ কম আমরা বলবো। যে আপনার শখানেকের পুরস্কার আছে, তো জাতীয় দাবায় আপনি খুব অল্প কবার চ্যাম্পিয়ন এটা একটা কারণ আছে এটার, এটা আমি আপনাকে বলি। এটা ব্যাপারটা, আমি 79 থেকে 82 আমি 4বার এক ন্যাশনাল চ্যাম্পিয়ন হলাম এবং বিরাট ব্যবধানে। শেষের দিকে আমি অনেক ব্যবধান চ্যাম্পিয়ন ছিলাম। তো তখন আমাকে আমার গ্র্যান্ড মাস্টার হওয়া দরকার। যখন আমি 81 সালে ইন্টারন্যাশনাল মাস্টার হলাম, তখন ফেডারেশন থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয় যে আমি আমার যাতে জাতীয় দাবা খেলে সময় নষ্ট করতে না হয়, যাতে আমি আন্তর্জাতিক, কেন এটা অনেক লম্বা টুর্নামেন্ট, 16 দিন, এটা কোয়ালিফাইং আছে। সো তখন ফেডারেশন থেকে ডিসিশন নেওয়া হয় যে আমাকে আর জাতীয় দাবা খেলতে হবে না। এটা 82 সালের শেষের দিকে নেওয়া হয়। হ্যাঁ, এবং এটা বলবৎ ছিল 96 পর্যন্ত। হ্যাঁ, তো এই 13-14 বছর কিন্তু আমাকে কোনো ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলতে হয়নি। অটোমেটিক কোনো ইনভিটেশন আসলে ওটা ফার্স্ট চয়েস আমি ছিলাম। এটা কখনো দাবার ইতিহাসে হয়নি অন্য কোনো কারো ব্যাপারে। সো কিন্তু তখন আসলেও আমার সাথে ব্যবধান অনেক বেশি ছিল অন্যদের, যে জন্য তারা দলগত হলেও আমাকে 1 নম্বর বাছাই হিসেবে ধরা হতো, ইন্ডিভিজুয়াল ইভেন্টেও আমাকে 1 নম্বর বাছাই হিসেবে ধরা হতো। আমি না খেলে তারপর অন্যরা যেত। সো এই জন্য আমার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের টাইটেল সংখ্যা কম এবং খেলা কম হয়েছে। দর্শক, স্পোর্টস এক্সট্রা এখন নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত স্পোর্টস এক্সট্রায়। কথা বলছিলাম দেশের প্রথম গ্র্যান্ডমাস্টার দাবাড়ু নিয়াজ মোর্শেদের সাথে। ভাই, আপনাকে তো আমরা মিউজিকেও দেখেছি, আপনার অ্যালবামও পেয়েছি, সেটা হঠাৎ আবার পরে পেলাম না কেন? না, এটা তো আমার একটা শখের ব্যাপার, তাই না? সো আমি মানে হঠাৎ মনে হয়েছে, অনেক পরে আমি গান গেয়েছি অ্যাকচুয়ালি। না, প্রথমে গিয়েছিলাম একবার, তারপর আবার পরবর্তীতে একটু চর্চা আরম্ভ করছি। তো এটা একেবারে আমার পার্সোনাল ব্যাপার, শৌখিন ব্যাপার। সো আমার এখন আমি গান করি, গিটার বাজাই। সো মানুষের জীবনে এরকম কিছু জিনিস দরকার, যেটা। গিটার শিখলেন কোথায়? গিটার আমি শিখেছি আসলে অনেক পরে। ওই যে আমাদের রেনেসার ড্রাম বাজান পিলু ভাই, উনি ওই পিলু ভাই, নকিব ভাইয়ের সাথে আমি ক্লোজ ছিলাম। তো ওই পিলু ভাই আমাকে অ্যাকচুয়ালি গিটারটা শিখেছে। আর গানের সাথে আসলেন কিভাবে? গান ওই যে আমার হঠাৎ করে একদিন ইচ্ছা হলো, চলে আসলাম। এটা ছিল 1993-তে। তখন এই যে নকিব ভাইকে বলি, তো উনি ব্যবস্থা করে দিয়েছিলেন গান গাওয়ার জন্য। তো গান তো রবে হঠাৎ করে গাওয়া যায় না, তো প্রথম একটু অসুবিধা হয়েছিল। তারপরে আমার শখটা আমি পূর্ণ করেছি আর কি। আপনি তো দেশের বাইরে কোনো একটা দাবার কম্পিটিশনে গিয়ে বোধহয় গান করেছিলেন, বা গান মানে গানের সাথে আপনার সম্পৃক্ততা বোধহয় দেশের বাইরে কোনো একটা? না, ওরকম কিছু না, ইনফর্মালি মজার ঘটনা আছে গান নিয়ে। একবার ওই যে আর্মেনিয়াতে আমার মনে আছে যে আমাদের অলিম্পিয়াডের সময়, তো ওরা আর্মেনিয়ান একটা গ্রুপ গান গাচ্ছিল, ওদের ফোক গান, তো মানে তো তখন আমি উঠে একটা গান গেলাম। ওই গানটা স্লাভিক ছিল, আমি বাংলা কথা দিয়েছিলাম, আমি বাংলায় গাচ্ছি, কিন্তু ওরা খুব তাড়াতাড়ি পিক আপ করে ফেললো, কারণ ওরা স্লাভিক তো টিউনটা। তো তখন ওই জুডিথ পোলগার, খুব ফেমাস, মানে যাকে নিয়ে ডকুমেন্টারি হচ্ছে নেটফ্লিক্সে, মানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহিলা প্লেয়ার। তো ও আমার পরিচিত ছিল, কারণ আমি খেলছি একসাথে। তো ও আর জোসেফ পিন্টার, এক গ্র্যান্ড মাস্টার, ওরা এসে তখন আমাকে খুব বাহবা দিল এবং আমাকে
এক গ্লাস ওয়াইন এনে দিল আমাকে খাওয়ার জন্য ওই ওই স্টেজের ওখানেই। তো এটা খুব মনে আছে এই ঘটনাটা। তো বললো মাঝে মাঝে তুমি গাইবা, কারণ এদের গলা একরকম আমাদের ভালো লাগে না বললো। আর গাওয়া হয়নি, একদিনই গিয়েছিলাম আর কি। তো গানটা এখনো গান করেন, তাহলে প্রফেশনালি সামনে আসেন না কেন? না, প্রফেশনালি তো অতটা ভালো তো গায়ক আমি না। তো দেশে আসতাম যদি ভালো হতাম। তবে আমি এটা পছন্দ করি যে বিভিন্ন দেশে আমি গেছি, আমি মিউজিক লাভার অ্যান্ড লাভারের চেয়ে বেশি বলবো, কারণ আমি খুবই পছন্দ করি গান। সো বিভিন্ন দেশে যখন আমি যেতাম তখন আমি এই বিভিন্ন দেশের টিউনগুলো পিক আপ করতাম, এবং আমার ইন্টারন্যাশনাল মিউজিকে বিভিন্ন দেশের মিউজিকের সম্বন্ধে অনেক ইন্টারেস্ট আছে। যেমন স্প্যানিশ মিউজিক আমাকে খুব ভালো লাগে, তারপর স্লাভিক, অ্যারাবিক, আমি এগুলি খুব শুনি এবং বোঝার চেষ্টা করি যে কীভাবে গানগুলি আসলো এবং কি মিল দুটো, মানে গানগুলির মধ্যে ইন্টারন্যাশনাল আমাদের মিউজিকের সাথে তাদের মিল কী, এগুলি আমি চর্চা করতে ভালোবাসি। ল্যাঙ্গুয়েজ বোঝেন অন্য দেশে? ল্যাঙ্গুয়েজ আমি অত ভালো না, বাট আমি স্প্যানিশ পারি কিছুটা, B1 হবে, স্প্যানিশটা মোটামুটি ভালো। আর ওই রাশিয়ান, ফ্রেঞ্চ আমি কোর্স করছি এখানে, তো ফ্রেঞ্চ A2 পর্যন্ত করেছি। আর রাশিয়ান আর আপনার টার্কিশ, এগুলি ধরেন একটু একটু পারি। সেটা কি মিউজিক বোঝার জন্যই ল্যাঙ্গুয়েজ? এটা একটা রিলেশন আছে, হ্যাঁ, অনেক সময় মিউজিকগুলি বোঝার জন্য। স্প্যানিশের ক্ষেত্রে ডেফিনেটলি ইটস ট্রু। আমি ওইটা বিভিন্ন আমার খুব ভালো লাগতো, সেই জন্য আমি ওই কথাগুলো বোঝার জন্য স্প্যানিশটা স্টার্ট করি, ওইভাবে স্প্যানিশ হয় আর কি। তো কবিতাও লিখতেন, কবিতার বই আছে কবিতা আপনার? একটা বই বের করেছি, আর হয়তো আমার টার্গেট আছে যে আমি 100 কবিতা লিখবো জাস্ট। আমি লিখেছি বোধহয় অ্যাবাউট 40টা মতো লিখেছি, আরও 60টা লিখতে হবে। এখনো 7টা বাকি আছে। বই তো একটা পেয়েছি আমরা। হ্যাঁ, আরও চেষ্টা করবো বের করছি। হ্যাঁ, কবিতা সেটা তো প্রায় 17 বছর হয়ে গেল। হ্যাঁ, বাট কবিতা ওইটা জিনিস যে আপনি কবিতা, গান তো এমনি গাওয়া যায়, বাট কবিতাটা মানে মুড না আসলে আসে না। তো মুড কখন আসবে, কি যখন আসবে তখন লিখবো আর কি। এই আর কি। আপনি যদি দাবা প্লেয়ার না হতেন তাহলে আপনি কি হতেন? প্রবাবলি গিটারিস্ট আর সামথিং, এ ধরনের কিছু, মিউজিশিয়ান প্রবাবলি। আমার কাছে স্প্যানিশ ফ্ল্যামেঙ্গো গিটার খুব ভালো লাগে, হয়তো আমি ফ্ল্যামেঙ্গো গিটারিস্ট হতাম। ফ্যামিলি থেকে সাপোর্ট কেমন ছিল যখন দাবা খেলতে চাইলেন? তখন তো দাবা নিয়ে এত হাইপ ছিল না, তারপরেও আপনি একজন দাবাড়ু হয়ে উঠলেন কিভাবে? হ্যাঁ, এটা খুবই মানে অদ্ভুত একটা ব্যাপার, কারণ তখন কিন্তু আমার বয়সে কেউ দাবা খেলতো না। সো আমি যখন খেলতে গেছি দাবা প্রথম, তখন আমি একমাত্র ছোট, আর সবাই বড়। সো এটা আমার মা প্রথমে, আমি খুব দুষ্টু ছিলাম, খালি আমার সারা গায়ে অনেক ইঞ্জুরি আছে, স্টিচ, তারপরে এখন আমি ডান পিঠে আর কি, যেটা বলতে হবে, অনেকে ডিস্টার্ব করতাম। তো ওই জন্য আমাকে শান্ত করার জন্য উনি দাবার দিকে ধাবিত করেন, যাতে এটা খেললে চুপচাপ থাকে, সেটা দেওয়া হোক। তো এইভাবে শুরু হয়। আর এছাড়া আমার বড় ভাই আমাকে দাবার চাল শেখায়, এবং আমার মা আমাকে এটা সবচেয়ে বেশি উৎসাহ দিত এটা খেলার জন্য। যদি উনি কোনোদিন আমার খেলা দেখতে যেত না, বসে থাকতো, কিন্তু তার একটা মানে প্রভাব আমার উপর সবসময় ছিল আর কি। এছাড়াও একটা খুব বড় ইনফ্লুয়েন্স হচ্ছে, আমাদের নিচের তলা একজন বড় ভাই থাকতেন, উনি তখন সেকেন্ড ইয়ারে পড়েন, খুব সম্ভব HSC দিচ্ছেন। আমি তখন বোধহয় ইয়েতে নার্সারি আর KG1 জাস্ট শুরু করবো। তো উনি তখন, ওনার সাথে আমার কিন্তু মেইন মানে প্র্যাকটিসটা হতো, এবং আমি তো তখন পড়তে পারতাম না, ছোট ছিলাম, মানে আমি তো KG1-এ যাচ্ছি। সো এটা হলো 72 সালের ঘটনা, 72 সালের শীতে বোধহয়। তো তখন উনি দাবার বই নিয়ে আসতো, তো ওগুলি উনি পড়তেন, মানে চর্চা করতেন। তো আমার ফাদার তখন বাইরে যেতেন, উনি সরকারি কর্মকর্তা ছিলেন, তো উনি ওখান থেকে টিনটিনের কমিক নিয়ে আসতো। তো আমি তো এটা ইংলিশ পড়তে পারতাম না, তো আমি ওনার কাছে যেতাম, বলতাম যে একটু আমাকে গল্পটা বলেন পড়ে। তো ও বলতেন, তো আমি তো দাবা খেলছি, দাবার বই আনছি, তো একটা কাজ করি, আমরা কিছুক্ষণ টিনটিন পড়ি, তারপর কিছুক্ষণ তোমার গল্প বলি, তারপর আমরা দুজন মিলে দাবার চালগুলি শিখি বই থেকে। আমি ঠিক আছে। তো উনি আমার কোলে বসে ওই টিনটিনে গল্প পড়াচ্ছে, আবার কিছুক্ষণ পরে দাবা খেলা, ওই যে লাইনগুলি দেখাচ্ছে কীভাবে খেলতে হয় ওপেনিংয়ে।
এইভাবে কিন্তু আমার ফর্মাল দাবায় কিন্তু অনেক আর্লি আমার হাতে খড়ি হয়, যেটা যেটা খুব আনইউজুয়াল। যখন আমার 7 বছর বয়স তখনই আমি কিন্তু অলরেডি অনেক দাবার ওপেনিং টোপেনিং জানি। এখন প্রশ্ন হলো, আপনি সেন্ট জোসেফের স্টুডেন্ট ছিলেন, তারপর আপনি বলছেন আপনি ইংলিশ অতটা পারতেন না, এটা না, কি আসলে? এটা তো কেজি 1-এ, কেজি 1 তো যেখানেই হোক সে তো আমি তো বই পড়ে তো বুঝতে পারবেন না। আমি তখন আমাদের নিয়ম ছিল যে সেন্ট জোসেফ ছিল 3 থেকে, আর কেজি 1-এ আমাদেরকে যেতে হলো হোলি ক্রসে, মেয়েদের স্কুলে। তো আমি তখন হোলি ক্রসে ভর্তি হলাম 72-তে, কেজি 1-এ। এটা তখনকার ঘটনা। তো কেজি 1-এর বাচ্চা তো কিছুই বুঝবে না, এটা যেই ভাষায় বলেন না কেন, তাই না? সো ওই তখন আমি ওই কমিক বুকগুলো নিয়ে যেতাম। তো এভাবে কিন্তু দাবার আমার ফর্মাল যেতে দাবা এবং দাবার বই এটা হাতে খড়ি হয়। যদি আমরা ইয়ে করি যে আপনি যেহেতু বিভিন্ন সময় বিভিন্ন দেশে ঘুরেছেন, আপনি বললেন আপনার দেশ ঘোরার একটা আগ্রহ আছে, পছন্দের দেশ বলতে গেলে কোনটা হবে বাংলাদেশ বাদ দিলে? অনেকগুলি আছে, যেমন স্পেনের কথা তো বলতে হবে। তারপরে টার্কি। স্পেনে কোন কোন শহরে গেছেন? স্পেনে অনেকখানে গেছি আমি, বোধহয় 17টা, তো অর্ধেক স্টেটে গেছি আমি স্পেনে। ফুটবল খেলা দেখেছেন কয়টা জায়গায়? ফুটবল খেলা কথা দেখিনি, কিন্তু কারণ ফুটবল মানে আমি তো লিমিটেড টাইমের জন্য যাই, তো তখন ফুটবল খেলাটা থাকাটা একটা কোইন্সিডেন্স, 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা, থাকলেও তো টিকিট তো অনেক আগে কাটতে হয়। তো এরকম কোনো পরিস্থিতি পড়ে নাই যে মানে আমি গেলাম আর ফুটবল খেলা পেলাম। হ্যাঁ, এরকম। তবে আমি অপেরা পছন্দ করি, অপেরাও একই, যে আমি কোনো অনেকখানে গেছি, দেখছি যে লেখা আছে যে অমুক তারিখে অপেরা, কিন্তু আমি তো তখন থাকবো না, আমি তো আমার কাজ শেষ, আমি চলে যাব। তো হ্যাঁ, স্পেন খুব সুন্দর দেশ, আমি অনেকখানে গেছি। আপনার মাদ্রিদ, তারপরে কাতালুনিয়া, আস্তুরিয়াস, বাস্ক, বালিয়ারেস, এক্সট্রেমাদুরা, মানে আন্দালুসিয়া, অফকোর্স সবই ঘুরছি। তো আর এছাড়াও কিন্তু আরও সুন্দর কতগুলো দেশ, আজারবাইজান, এটা খুব সুন্দর দেশ। তবে আমার একটু অফবিট কান্ট্রি ভালো লাগে, সার্বিয়া। তো অফবিট দেশ ভালো লাগে, যেটা মানে গতানুগতিক, যে আমরা যেরকম আপনার ওই ফ্রান্স কিংবা ধরেন ইংল্যান্ড কিংবা আমেরিকা, এগুলি ভালো লাগে না। দাবা খেলার জন্য পরিবেশ কোন দেশে সবচেয়ে ভালো? দাবা খেলার জন্য সবচেয়ে ভালো লাগছিল আমার ক্যারিয়ারের প্রথম দিকে, যখন আমি জর্জিয়া যাই, সোভিয়েত ইউনিয়নে যাই, ওখানকার পরিবেশটা খুব সুন্দর ছিল তখন। এটা হলো বিফোর 90s। আপনি তো বিভিন্ন দেশে ঘুরেছেন, বিভিন্ন দেশে গেছেন, বিভিন্ন দেশের বড় বড় তারকা বলি বা হচ্ছে বড় ব্যক্তিত্ব বলি, অনেকের সাথে দেখা হয়েছে। মানে দাবা না, দাবার বাইরেও, দাবা বা আমার বাইরে খুব একটা দেখা হয়নি। খালি সত্যজিৎ রায়ের সাথে মিটিংটা মনে পড়ে 1990-তে। তো এটা ছিল টলিউডের বোধহয় 50th অ্যানিভার্সারি। তো দ্যাট ওয়াজ আ ভেরি মেমোরেবল মিটিং। দেখার ইচ্ছা আছে, কথা হওয়ার ইচ্ছা আছে, কিন্তু দেখার সুযোগ হয়নি, এরকম কে আছে? উনি তখন নাই, ববি ফিশার, ডেফিনেটলি দাবা প্লেয়ার, খুব কিংবদন্তি, যার জন্য আমরা দাবায় আসছি। জীবনে অপূর্ণতা বলতে বা আফসোস বলতে যদি কিছু থেকে থাকে, এটা কি হবে? এখনো অনেকখানে যাওয়া হয়নি আসলে, এটা যাওয়া দরকার। যেমন সাউথ আমেরিকা যায়নি, সো ওইখানে যেতে হবে। আর অন্যান্য জিনিস চাওয়ার দিক থেকে না, সেরকম কিছু আমি বলবো যে নাই। কোয়াইট হ্যাপি উইথ মাই লাইফ। ভালো বর্ণাঢ্য জীবন ছিল আমার, সো কোয়াইট হ্যাপি। ছিল না, আছে? এখনো আছে, বাট আমি বলবো যে আমার ইয়াঙ্গার লাইফে আমি রেফারেন্স দিচ্ছি আর কি, যে ওই সময় আমি বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে, অনেক মানুষও হয় না। তো আবার যদি যেভাবে জীবনটা শুরু করছিলাম এভাবে যদি শেষ করতে পারি, তাহলে বি হ্যাপি। ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর সুন্দর কথা শুনলাম আপনার কাছ থেকে, অনেক কিছু জানলাম। আপনাকে অনেক ধন্যবাদ, এবং গ্রিন টিভির দর্শকের শ্রোতাদেরও আমার শুভেচ্ছা। দর্শক, এই ছিল আজকের মতো। আবারও নতুন কোনো ক্রীড়া ব্যক্তিত্বকে নিয়ে হাজির হব আপনাদের সাথে। ততক্ষণ গ্রিন টিভির সাথেই থাকুন।